বলা হয় এটিই হলো প্রাচীন বিশ্ববিখ্যাত মসলিন কাপড়ের একমাত্র জীবিত উত্তরসূরি। ইউনেস্কো একে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। খ্রিস্টপূর্ব ৩য় শতকে কৌটিল্যের অর্থশাস্ত্রেও এর উল্লেখ আছে। মুঘল আমল ছিল এরই স্বর্ণযুগ। সম্রাট আকবর, জাহাঙ্গীর এবং শাহজাহানের আমলে এটি চূড়ান্ত উৎকর্ষ লাভ করে। খাস পোশাক হিসেবে এটিকে ঢাকা থেকে সরাসরি পাঠানো হতো দিল্লির রাজদরবারে। নিশ্চয়ই ভাবছেন কি নিয়ে এতক্ষণ কথা বলছি। আমি কথা বলছি জামদানি শাড়ি নিয়ে। নমস্কার, আমি রিমি। পকেট হিস্ট্রির আজকের পর্বে আমরা খুঁজে দেখব জামদানি শাড়ির ইতিহাস। জামদানি শাড়ি নিয়ে কথা বলতে গেলে আগে কথা বলতে হবে মসলিন নিয়ে। বাংলার সেই মসলিন প্রাচীনকালে গ্রিক ও রোমান বণিকরা যাকে বলতো নেবুলি, অর্থাৎ সদ্য কুয়াশা। বোঝাই যাচ্ছে এই মসলিন ভীষণ মিহি ও নরম ছিল বলেই তাকেই নাম দেওয়া হয়েছিল। নবম শতকের এক বিখ্যাত বণিক ছিলেন সুলেমান আল তাগির বা তাজির। নামের এই আল তাগির বা তাজির অংশটির অর্থ হলো বণিক। পারস্য উপসাগরের ঐতিহাসিক বন্দর নগরী সিরাফ থেকে তিনি ভারত ও চীনের উদ্দেশ্যে তার বিখ্যাত সমুদ্র যাত্রা শুরু করেছিলেন। প্রসঙ্গত বলি, এই সিরাফ নগরী হলো বর্তমানের ইরান। মার্কো পোলোরও প্রায় 400 বছর আগে সুলেমানের লেখা থেকেই ভারত ও চীন সম্পর্কে নির্ভরযোগ্য বিস্তারিত বিবরণ পাওয়া যায়। তার মূল ভ্রমণ বৃত্তান্তের নাম আকবর আল সিন ওয়া আল হিন্দ। পরবর্তীকালে এই ভ্রমণ কাহিনী পরিমার্জন করে আবু জায়েদ আল সিরফি এবং সুলেমানের লেখা সিলসিলাত উত তাওয়ারিখ গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। যাই হোক, এই সুলেমানের লেখাতে রুমি বা রুহমি নামক একটি অঞ্চলের কথা পাওয়া যায়। বেশিরভাগ ইতিহাসবিদদের মতে এই অঞ্চলটি ছিল তৎকালীন পাল সাম্রাজ্য। সুলেমান এই অঞ্চলের শক্তিশালী সামরিক বাহিনী ও হাজার হাজার হাতির কথা উল্লেখ করেন। এছাড়া তিনি উল্লেখ করেন এক সূক্ষ্ম কাপড়ে, যা নাকি একটি সাধারণ আংটির মধ্যে দিয়ে গলে যেত। এই বিষয়ে যদিও একটু মতভেদ আছে। কেউ কেউ বলেন যে সুলেমান নিজের চোখে আংটির মধ্যে দিয়ে কাপড় গলে যেত তা দেখেননি। মসলিন কাপড়ের মিহি ভাব দেখে তিনি অনুমান করেছিলেন যে এটা আংটির মধ্যে দিয়েই গলে যেতে পারে। আবার অনেকেই বলেন সুলেমান নিজের চোখেই এই ঘটনা দেখেছিলেন। এবার একটু খুঁজে দেখি মসলিন নামটি কোথা থেকে এলো। বর্তমান ইরাকের প্রাচীন বাণিজ্যিক শহর মসুল থেকে এই শব্দের উৎপত্তি। এই শহরে একসময় সূক্ষ্ম সুতোর কাপড়ের ব্যবসা হতো। ত্রয়োদশ থেকে সপ্তদশ শতকের মধ্যে ইউরোপীয় বণিকরা যখন বাংলার অতি সূক্ষ্ম সুতির কাপড়ের সন্ধান পেলেন, তখন সেই মসুল শহরের কথা মাথায় রেখেই তারা এই কাপড়ের নাম দিলেন মসলিন। তবে এর বিকল্প মতও আছে। কেউ কেউ বলেন এই মসলিন শব্দটি এসেছে ফরাসি শব্দ মুস থেকে, যার অর্থ হালকা মেঘ। তবে এক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ তা হলো বাংলার যে মিহি কাপড় মসলিন নামে পরিচিত হলো তা কিন্তু মসুলের কাপড়ের থেকেও আসলে অনেক প্রাচীন। এর প্রমাণ পাওয়া যায় খ্রিস্টীয় প্রথম শতকের একটি গ্রন্থে, যার নাম পেরিপ্লাস অফ দি ইরিথ্রিয়ান সি। এই গ্রন্থের লেখকের নাম পাওয়া যায় না। এটি প্রাচীন কোয়েন গ্রিক ভাষায় লেখা। ঐতিহাসিকরা মনে করেন রোমান মিশরের কোনো এক বন্দর থেকে ভারত মহাসাগরে বাণিজ্য করতে আসা জনৈক বণিক এটি লিখেছিলেন। এই গ্রন্থে বাংলার অতি সূক্ষ্ম মিহি কাপড়ের উল্লেখ আছে। এই প্রাচীন গ্রন্থ ইংরেজিতে 1912 সালে প্রথম অনুবাদ করেন বিখ্যাত গবেষক উইলফ্রেড হার্ভে শ। এছাড়া টলেমির লেখাতেও বাংলার ওই অবিশ্বাস্য রকমের মিহি সুতি কাপড়ের স্পষ্ট উল্লেখ আছে। কাজেই এতে কোনো সন্দেহ নেই ভারত তথা বাংলার মসলিনই হলো সর্বাপেক্ষা প্রাচীন। মুঘল আমলে এই মসলিন হয়ে ওঠে আভিজাত্য, গৌরব ও সৌন্দর্যের সব থেকে মূল্যবান প্রতীক। আর এই মসলিনের সব থেকে জনপ্রিয় সংস্করণটি হলো জামদানি। কৌটিল্যের অর্থশাস্ত্রে বঙ্গক নামে যে কাপড়ের উল্লেখ পাওয়া যায় সেটিকেই এই জামদানির আদি রূপ মনে করা হয়। জামদানি শব্দটি ফরাসি ভাষা থেকেই এসেছে। মূলত শাড়ির ওপর ফুলের নকশার জন্যই এই নাম। এই জামদানি শাড়ি কতটা মিহি হতো তা নিয়ে একটি অসাধারণ লোককথা আছে। ঔরঙ্গজেবের কন্যা জেবুন্নিসা একবার একটি এরকম বস্ত্র মোট 7 বার শরীরে পেঁচিয়ে পরার পর তার পিতার কাছে প্রবল বকুনি খেয়েছিলেন। ঔরঙ্গজেব তার কন্যাকে প্রশ্ন করেছিলেন কেন সে কিছু না পরে নিরাভরণ শরীরে প্রকাশ্যে এসেছে।
পাখির পালকের মতো হালকা এই জামদানি শাড়িকে তাই বলা হতো ওভেন উইন্ড। একটি জামদানি শাড়ি বুনতে 1 বছরও সময় লেগে যেত। সেই প্রাচীনকাল থেকে ঢাকা শহরে তৈরি হওয়া এই ঢাকাই জামদানি শাড়ি ছিল ঐতিহ্যের প্রতীক। যদিও বাংলায় ঠিক কবে থেকে এই জামদানি শাড়ির প্রচলন হয় সেটি সুস্পষ্টভাবে জানা যায় না। পরবর্তীকালে এই জামদানি শাড়ির নকশার তারতম্য অনুসারে এর বিভিন্ন নামকরণ হয়। এর মধ্যে সব থেকে বিখ্যাত হলো পান্না হাজার। এছাড়াও তেসা দুরিয়া নামের জামদানিও খুবই বিখ্যাত হয়। ব্রিটিশ শাসনকালে এই জামদানি শাড়ি শিল্প চরম সংকটের মুখোমুখি হয়। সম্রাট নবাবরা তাদের ক্ষমতা হারানোর ফলে এই শিল্পের পৃষ্ঠপোষক কমতে থাকে। তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য নীতির ফলেও এই শিল্প ভীষণভাবে ধাক্কা খায়। ইংল্যান্ডের ম্যানচেস্টারে কটন মিল তৈরি হওয়ার পর বিরাট কর ধার্য করে মসলিন রপ্তানি প্রায় বন্ধ করে দেওয়া হয়। দেশভাগের পর অনেক বস্ত্রশিল্পী বাংলাদেশের টাঙ্গাইল থেকে পশ্চিমবঙ্গে চলে আসেন। তারা এখানে এসে সেই বিখ্যাত ঢাকাই জামদানিকে নকল করে যে শাড়ি তৈরি করতে শুরু করেন তার নাম দেওয়া হয় টাঙ্গাইল শাড়ি। তবে এই জামদানি শাড়ি কোনোদিনই সম্পূর্ণরূপে হারিয়ে যায়নি, কমেনি এর চাহিদা। আজও রয়ে গেছে সেই শাড়ি। অবশ্যই তার সেই প্রাচীন আঙ্গিকে কিছু বদল এসেছে। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। আবার ফিরবো ইতিহাসের রাজপথ ধরেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটু পাশে থাকবেন, এটুকুই অনুরোধ। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। নমস্কার।